কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। যখন আমাকে এরকম করে মারতো, ঠিক আছে, এই যে মারধরের, এটা হচ্ছে আমাকে মারতো, ঠিক আছে, এই মারটা কিছুই না, চুলিমুটি ধরে মারতো। যারা যে এখানে বসে বসে জ্ঞান দিচ্ছে না যে কি করে, শুধু আমি জানি যে আমি কি সহ্য করেছি। এইটা হচ্ছে রূপ। এই রিলেশন, এইসব ছবি আমি কোনোদিন ছাড়তে পারিনি। যেই ছেলে একবার মারছে, একবার এই রূপ হচ্ছে। এটা হচ্ছে আমার মার, হাত পা কেটে দেওয়া। যদি ভাবতে পেরেছেন যে একটা মানে কোরিওগ্রাফার যাকে আমি ভালোবাসছি, আমি কোনোদিন এই মার খাওয়ার জন্য তাকে ভালোবাসবো? মানে আমার প্রচুর এরকম ইনস্টাগ্রামে ছবি আছে যেগুলো ডিলিট কর। মানে ও যখন আমাকে মারধর করা শুরু করে দেয়, তো আমি ভেবেছিলাম যে ব্রেকআপ করে দেবো, কিন্তু সাডেনলি আবার কেঁদে কেঁদে আমাকে হক করে ক্ষমা চাইছে। একবার মারছে, একবার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছে, যেখানে আমার ছবিগুলো রয়েছে। তো সিম কার্ডটা ভাঙলাম কোনো একটা জায়গায় গিয়ে, আমি বললাম যে না, আমার মনে হয় যে সবার সাথে আমার যোগাযোগ মানে আস্তে আস্তে আমার যেন সব কিছু স্টপ হয়ে যাচ্ছে। আমি যখন সিরিয়ালের জন্যে 3বার স্টার থেকে যখন আমাকে ফোন করলো, আমি অডিশন মানে যাওয়া, যেটা লুক টেস্ট হয়, ও বাড়িতে এলো। বাড়িতে এসে বিশাল ঝামেলা, মানে সাংঘাতিক ঝামেলা। তখন আমাদের বাড়িতে কাজ করছে, তাদের সামনে ও কাউকে মানতো না, সেখানে এসে ঝামেলা করলো, সেটা আমাকে সিরিয়ালও করতে দিল না। আমি তখন ওকে একটা কথা বললাম যে তুমি আমাকে মুভি করতে দিচ্ছ না, তুমি আমাকে ওয়েভ করতে দিচ্ছ না, তুমি আমাকে সিরিয়াল, আমি করবোটা করবো কি? তুই বাড়িতে বসে থাক। আমাকে বললো তুই বাড়িতে বসে থাক। যখনই আমি ভেবেছিলাম যে মানে ওর যখন গায়ের হাত তোলাটা যখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, মানে গায়ে হাত তোলা মানে হচ্ছে কুকুরদেরও মনে ওরকম কেউ মারে না। এবার সবাই আমাকে একটা কথা বলেছে, তুমি 3 বছরে বলোনি কেন? একটা মানুষ যে ব্ল্যাকমেল করে যাচ্ছে, আর ইনফ্যাক্ট এরকম আমি শুনেছি যে কালকে কোর্টে যখন জমা পড়েছে, মানে ওর মধ্যে কোনো লজ্জা ছিল, এমন কিছু ভিডিও দেখিয়েছে বা যাই করিয়েছে, ও নিজে বাঁচার জন্যে, আমি ওকে যতখানি জানি বা যারা ওর সাথে রিলেশনে আছে, নিজে বাঁচার জন্য অনেক কিছু করতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমি চুপ করে গেছিলাম। যে আমাকে বলেছিল তুইও বল, এবার তুই দেখ আমি কি করি। মানে প্রথমে কন্ট্রোলে নিয়ে এলো, তারপর আমাকে বললো যে ডিভোর্স হবে। একটা ডিভোর্স হতে গেলে 3 বছর লাগে, আমি তো জানতাম না। আমি জানতাম যে 6 মান্থে হয়। আমাকে বললো ডিভোর্স হবে, তুমি বিয়ের প্ল্যানিং করো। আমি বললাম যে যদি ডিভোর্স না হয় তাহলে আমি বিয়ের প্ল্যানিং কী করে করব? মানে বিয়ে করতে গেলে তো আমাদের, মানে আমার যদি ফার্স্ট বিয়ে হয় তাহলে তো রেজিস্ট্রি করে বিয়ে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমাকে 3 বছর ঝোলালো, ডিভোর্স হচ্ছে। তারপরে যখন আমি একটা অ্যাক্টিং ক্লাস খুলেছিলাম, সেই অ্যাক্টিং ক্লাসটাও বন্ধ করে দিল। আমাকে ও শুধু একটা কথাই বলতো যে তুমি বাড়িতে বসে থাকবে, তুমি আমার নামই নেবে, আর কারোর নাম নেবে না। আর আমি যখন টাইম পাবো তোমাকে নিয়ে ঘুরতে যাবো, নাহলে আমি ঘুরতে যাবো না। এরকম করে পুরো কন্ট্রোলে নিয়ে এলো। ইনফ্যাক্ট এরকম হয়েছে, যখন আমি জিমে যাচ্ছি, সেই জিমেও ও সাইকোগিরি বানা শুরু করে দিয়েছে। আমাকে বলে তুই ওই জিমে কী করতে যাচ্ছিস, জিম যাবি না। আইলাম যে আর এমনিতেও যে মানে লাইফটা এমন হয়ে গেছিলো যে জিম করেও কি হবে, মানে জিম করতে দিচ্ছে না, আমি কোনো অ্যাড করতে পারছি না। শুটিংয়ে যাচ্ছি, শুটিংয়ে মাস্ক পরে চলে এসছে, আর ওর একটা তাকানোর মধ্যে একটা মানে ভীষণ ডেঞ্জারাস তাকানো। ভিডিও কলিংয়ে বলছে দেখা শুটিংয়ে কে কে আছে, ভিডিও করে ওকে দেখাতে হবে। আমি মিটিংয়ে, একটা সাইলেন্ট মিটিং যখন থাকে, সেই মিটিংয়ে ওকে বলতে হবে যে মিটিংয়ে ও মানে ওর একটা ছিল যে ও মিটিংয়ে থাকবে। আমাকে বলেছিল তুমি যদি সিরিয়াল করো তাহলে সিরিয়ালের যা টাকা হবে সেটা আমার হাতে থাকবে, আমি ডিসাইড করব। এরকম একটা সময় এসেছিল যে আমার কারোর ব্যাপারে কোনোদিন, আমি আজ পর্যন্ত কোনোদিন বলি না, কিন্তু জিনিসটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে। ওর মা আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল তার ছেলে তাকে টাকা দেয় না, ঠিক আছে। এবার একটা বয়স্ক মহিলা যখন কাঁদছে, টাকা পয়সা দেয় না, চাইছে, সেখানে আমি টাকার দিক থেকে ক্যাশে হেল্প করেছিলাম। ইনফ্যাক্ট এরকম হয়েছে যে আমি তাকে বাজারও করে দিয়েছি। কিন্তু যখন আমাকে বলেছিল তুই কিন্তু টুবানকে বলবি না, টুবান জানতে পারলে ও আমাকে মারবে, মানে আমার সামনে ওর মাকেও মেরেছে। আমি জাস্ট এরকম
মানে ওর মাকেও ছাড়ে না, যে মাকে ছাড়ে না আমি তো দূরের কথা। কোনোদিন আপনারা শুনেছেন যে কেউ যদি রিলেশনে থাকে, আমি যদি প্র্যাকটিস করতে যাই, আমার বয়ফ্রেন্ড 3 বছর মানে বয়ফ্রেন্ড রিলেশনে রয়েছি, সেই বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলবে 1 ঘন্টার তোমাকে চার্জ দাও, যাতে সবাই বুঝতে পারে যে এটা প্রফেশনাল। মানে আমি যে ওর গার্লফ্রেন্ড সেটাও কোনোদিন কাউকে বুঝতে দেয়নি, আমাকে দাবিয়ে রাখতো। সেখানে ও আমার থেকে ডান্সের ক্লাসের টাকাও নিত ঘন্টায় ঘন্টায়। আমি যদি কোনো ক্লাসে যদি শ্যুট করতে যাইতাম সেই সময় ও আমার থেকে টাকা চাইতো, যে তুমি টাকাটা দাও যাতে সবাই বুঝতে পারে যে তুমি হিরোইন প্রফেশনাল আসছো। আমাকে একজন ওখানকার ম্যানেজার যে ছাড়ার আগে আমাকে বলেছিল, নানাদি তুমি বেরিয়ে যাও এই রিলেশন থেকে। আমি বললাম যে কেন? তখন বলল যে ওখানে খুব নোংরামো হয়। ভালোবেসেছি বলে আমি আমার ক্যারিয়ার ছেড়েছি। সে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, বা আমার একটা তুমি প্ল্যানিং করো, কারণ আমার যদি কোনো দিন বিয়ে হয় তাহলে তুমি ধুমধাম করে বিয়ে করবে, আমি তো লুকিয়ে লুকিয়ে করবো না। আর আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তো আমি তার ছবি দেবো, মানে সবাইকে জানাবো যে আমার লাইফে কেউ এসেছে। কিন্তু কোনো সময় সেই জিনিসগুলো আমাকে করতে দেওয়া হয়নি, এইটা করো না তাতে এতে এফেক্ট হবে, ওটা করবো না। তো আমি যে 3 বছর ধরে স্যাক্রিফাইস করলাম, স্যাক্রিফাইস করার পর তারপরে মনে হলো যখন আমি তাকে হাতে হাতে ধরছি যে কখনো এই মেয়ে কখনো ওই মেয়ে, ক্লাসে গিয়ে দেখছি রুমের মধ্যে মেয়ে, তার বাড়িতে গিয়ে কি করে স্টুডেন্ট বা তার ম্যানেজার, ও সবসময় আমি দেখেছি চয়েস করে এরকম টাইপের লোকজনকে। আমাকে যেখানে বলেছিল তুমি কাজ করবে না, আমি যার জন্য বসে রয়েছি যে একটু যদি সময় দেয় আমাকে, যদি নিয়ে একটু মুভি দেখতে যায় বা সামথিং, যে ছেলে প্রথম স্টার্টিংয়ে যে আমাকে 100% দিচ্ছিল, সেই ছেলে স্লোলি স্লোলি চেঞ্জেস রূপ। তার মধ্যে কোনো মেয়ে আমি মনে হয় না যে মার খাচ্ছে, যেখানে মানে আমার বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কি করব, কেউ যদি চুলির মুঠি ধরে টানতে টানতে দেওয়ালের মধ্যে মারে বা গলা টিপে মারে বা থাপ্পড় মারে, তাও আবার আমার মার সামনে। আমার মা যখন আমাকে বাঁচাতে গেছে আমার মাকে ধাক্কা মেরেছে, ঠিক আছে? যখন আমার মাকে ধাক্কা মেরেছে তখন আমি উল্টোকে ধাক্কা মারতে গেছি, কিন্তু ওর যা বডি আমি পারিনি। তারপরে আবার কান্নাকাটি, সরি সামথিং এরকম ক্ষমা করে 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 এই জিনিসটা চলছিল, অনেক দিন ধরে ঝামেলা চলছিল। একটা সময় আমাকে বলেছে তোকে নিয়ে ঘোরার জন্য আমি বসে আছি, বা তোকে নিয়ে আমি মুভি যাব, তোকে নিয়ে আমি তুই তিহারি করে বলতো লাস্টের দিকে, তোকে নিয়ে আমি কফিতে যাব, আমার কাছে সময় নেই। যেই ছেলে আমাকে প্রথম দিকে ইমপ্রেস করার জন্য এতটা সময় দিচ্ছে সেই ছেলে গায়েব। আমার মনে হয়েছে যে কিছু তো একটা ব্যাপার আছে। যখন আমি ওর বাড়িতে যাই তখন দেখি সেই স্টুডেন্ট তার বাড়িতে রয়েছে, আর আমাকে দেখে সে রেগে গেছে। আর সে একসাথে মুভি দেখা, ডিনার করা, তার বেডরুমে সে রয়েছে, টুবান চক্রবর্তী বেডরুমে স্টুডেন্ট রয়েছে। যখন আমি বলতে গেলাম তখন আমাকেই ও চিৎকার করলো। এবার সবাই আমাকে বলেছে তুমি বলো না, চুপচাপ আবার নতুন করে শুরু করো ক্যারিয়ার। আমার 3 বছর নষ্ট করলো। সেখানে দাঁড়িয়ে আমার অফকোর্স একটা মানে টাকা পয়সার তো প্রবলেম হয়েছে। 3 বছরে সব কিছু আমি স্টপ করার পর আমি কি পেলাম? যদি আজকে আমার মধ্যে রিলেশন না থাকতো তাহলে তো এই ছবিগুলো আমার কাছে থাকতো না। লুজার আমি হলাম। আমার পরেও এমন এমন মেয়েরা আছে যারা বলছে ন্যানাদি আমরা আসবো না। আমি বললাম যে কি হয়েছে, মানে দেখলাম সেম গেম সবার সাথে ও খেলে। প্রথমে ভালো ব্যবহার, তারপর ইউজ করা, তারপরে ছেড়ে দেয়। তো আমার মনে হলো যে কত আমি সহ্য করব, কোথাও না কোথাও তো বলা উচিত, কিন্তু কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারিনি। কারণ আমি চাইছিলাম না যে এটা মিডিয়া অবধি আসুক। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এইটা যদি আমি নিজেকে শেষ করে দিতাম তাহলে আরে ন্যানা গাঙ্গুলি ছিল, রিলেশনের জন্য সুইসাইড করেছে, এই জিনিসটা ঘটতো। কিন্তু যখন আমি আইনের সাহায্য নিলাম, কারণ আমাকে অনেকে বলছে আপনি আইনে যান, এই যান, আইনের সাহায্য আমি নিয়েছি, বাট আইনের সাহায্যের পর আমার রেজাল্ট 0। আমি জানি এখানে কাগজ রয়েছে, রাতে 3টে অবধি আবার মেডিকেল হয়েছে, আবার মেডিকেল হয়েছে জজের কাছে। ভাই কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে সে কোনো দিনই মার খাওয়ার জন্য তাকে ভালোবাসতে পারে না, বা কোনো ক্যারিয়ার
এত ভালো ক্যারিয়ার কখনো তার জন্য ছাড়তে পারে না। আর যেখানে আমি মুম্বাই সাউথে কাজ করতাম একটা কোরিওগ্রাফারের জন্যে, আমি আমার ক্যারিয়ার ছাড়তে পারতাম যদি আমার ভালোবাসা না থাকতো। যেই ছেলে একটার পর একটা মেয়ে চেঞ্জ করে, যেই ছেলে দিনের পর দিন আমার সামনে অ্যাক্টিং করছে, এই ডিভোর্স হবে বলে যখন আমি মুখ খুলতে গেছি ব্ল্যাকমেল করলো। টাকা পয়সার দিক থেকেও মাও টাকা নিচ্ছিল, ছেলেও। যখন ফেরত চাইতে গেলাম আমার টাকাই, তখন আমাকে ইনসাল্ট করলো। এবার একটা মানুষ যদি কাজ করে, আমি ওকে এটাও বললাম যে অ্যাটলিস্ট আমাকে কাজ তো করতে দাও, সিরিয়াল, সেই জায়গাটাও বন্ধ করে দিল, সিরিয়াল করতে দিল না আমাকে। এবার যদি কেউ কাউকে ভালোবাসে তো অপোজিটের টেক কেয়ারটা করবে, যদি তাকে কাজ না করতে দেওয়া হয়। সেদিক থেকে আমি কোনো হেল্প পাইনি, তাহলে লুজার আমি হলাম। আর আমি যখন মুখ খোলার চেষ্টা করলাম, আইনের হেল্প নিলাম, সেখান থেকে আমি সাপোর্ট পেলাম না। আমি নাকি এরকম শুনেছি যে ও নাকি এমন জমা, মানে অনেক কিছু জমা দিয়েছে আমার ব্যাপারে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি জমা দিয়ে থাকে, যদি সত্যি আমরা রিলেশনে থাকি বা সত্যি যদি থাকি, তাহলে সেই রেসপেক্টটা কোথায়? আমি যদি লিভিংয়ে থাকি তাহলে আমি টুমান চক্রবর্তীর বাড়িতে লিভিংয়ে থাকবো, বা আমরা কোনো ফ্ল্যাট নিয়ে থাকবো। লিভিংটা কি করে হয়? আমি আমার বাড়িতে রয়েছে, ওর বাড়িতে রয়েছে। লিভিংটা কি করে কথাটা উঠেছে? যখন আমাকে এরকম করে মারতো, ঠিক আছে, এই যে মারধরের, এটা হচ্ছে আমাকে মারতো, ঠিক আছে, এই মারটা কিছুই না, চুলিমুটি ধরে মারতো। যারা যে ওখানে বসে বসে জ্ঞান দিচ্ছে না যে কি করে, শুধু আমি জানি যে আমি কি সহ্য করেছি। এইটা হচ্ছে রূপ, এরকম করে কেউ মারে। আর আমার যদি, আমি টুমানকে কেন বলবো, আমি রিলেশনে ছিলাম, এরকম ছেলে আমি লাইফে কোনোদিন দেখিনি। এত নোংরা ছেলে, এরকম করে মারধর করে চুল, যেখানেই যেতাম সেখানে ওর গায়ে, ইনফ্যাক্ট এরকম হয়েছে যে নিউ টাউনে সাডেনলি আমি একটা শার্ট পরেছি, শার্টটাও টেনে ছিঁড়ে দিল, আর গাড়িতে মারতে মারতে আমাকে নিয়ে এলো, বলো চল পাটুলি থানা, তো যাকে বলার বল, আমার কেউ কিছু করতে পারবে না। যদি এইটা হচ্ছে তার রূপ, এই রিলেশন, এইসব ছবি আমি কোনোদিন ছাড়তে পারিনি। যেই ছেলে একবার মারছে, একবার এই রূপ হচ্ছে। এটা হচ্ছে আমার মার, হাত পা কেটে দেওয়া। যদি ভাবতে পেরেছেন যে একটা মানে কোরিওগ্রাফার যাকে আমি ভালোবাসছি, আমি কোনোদিন এই মার খাওয়ার জন্য তাকে ভালোবাসবো? এমন একটা সময় গেছিলো যে আমি যখন অ্যাওয়ার্ড পাচ্ছিলাম, ও আমাকে বলেছিল যে তুমি আমার নাম বলো না কেন। তখন আমি বললাম, দেখো সাউথে আমি প্রজেক্ট করেছি, তোমার কোনো সাউথে কাজ নেই। বলে তুই যদি সাউথে যেতে চাস তাহলে যাবি আমাকে নিয়ে, নাহলে যাবি না। আমি রিকোয়েস্ট করলাম যে যিনি অর্গানাইজার, যে একটা অ্যাওয়ার্ডে, বলছে দেখো না, ওর তো কোনো কাজ নেই। লাস্টে জোর করে ও একটা মানে উষা দির সাথে একটা প্রজেক্ট করেছে, সেটা করা হলো। যখন বেস্ট কোরিওগ্রাফার হলো, ও বললো না বেস্ট ডাইরেক্টর দাও। আমি বললাম কোরিওগ্রাফার, ডাইরেক্টর তো মুভির হয়। সেটা মানে ওর কথা মতো ডাইরেক্টর, মানে ওর ছিল তুমি যদি অ্যাওয়ার্ডে যাও তুমি তাহলে আমার নামও নাও অ্যাওয়ার্ডে। কী করে নিতে পারি, আমি নাম নেব না, এরকমও এক্সাম্পল দিয়েছিল যে ওই হিরোইন যদি তার হিরোকে অ্যাওয়ার্ড দেওয়াতে পারে, তা তুমি আমাকে কেন বলবে না? আমি বললাম তুমি হিরো না, তুমি একটা কোরিওগ্রাফার, আর আমি এক অ্যাক্ট্রেস, আমাকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তোমাকে আমি কী করে দেওয়াবো? তো সেখানে দাঁড়িয়ে এই নিয়ে একটা ঝামেলা ছিল। জয়পুরে জয়পুরে অ্যাওয়ার্ড ছিল, সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। ইনফ্যাক্ট যখন সাউথে ও হায়দ্রাবাদে গেলো, সেটা আমাকে মানে যেতে দিচ্ছিল না। তো দিনের পর দিন যখন আমি মার খাচ্ছি, মার খাওয়ার পর সেই সময় ও আমাকে ব্ল্যাকমেল করলো। তারপরে একটা না ওর মধ্যে একটা রূপ আছে যে এই মারছে আবার এরকম টাইপের, এই মারছে আবার এরকম ভাগ, মানে এই ডাবল রূপ রয়েছে। তো সেখানে যখন আমি মুখ খুললাম, এই রেজাল্ট এলো, ঠিক আছে। হয়তো আমাকে অনেকে বলেছিল এটা করা উচিত ছিল না, কারণ সবাই জানতো আইন হেল্প করবে না,
আর সত্যি আমি আইনের তরফ থেকে কোনো হেল্প পাইনি। আর টুবান চক্রবর্তীর যে খোঁজের যে রুম বা টুবান চক্রবর্তীর যে রূপ, যদি আমার কথাও যদি বিশ্বাস নয়, তাহলে অল কোরিওগ্রাফার বা ইন্ডাস্ট্রিতে ও এসবিএফকেও মানে না, বলে এসবিএফকে আমি পাত্তা দিই না। ও শুনেছিলাম স্টার জলসা কাউকে পাত্তাই দেয় না, ও নাকি ও হচ্ছে বেস্ট। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি